নমস্কার, সকলকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 10খানা ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে। আর যারা প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেলে এসছেন, যারা প্রথমবার জুড়েছেন আমাদের এই চ্যানেলের সাথে, আমি জাস্ট জানিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে যেরকমভাবে অভিজ্ঞতা শোনানো হয় ঠিক তেমনভাবেই আমাদের ফেসবুক পেজের কিন্তু গল্প শোনানো হয়। আজকে আমি যেটা করতে চলেছি, আমাদের যেহেতু ফেসবুক পেজে অনেক দিন ধরে এরকম আমরা অভিজ্ঞতা শোনাচ্ছি, সেখানে এমন তিনখানা অলৌকিক বলা যায়, তিনখানা ঘটনা আমরা সেখানে শুনিয়েছিলাম। সেই তিনটে, এরকম তো প্রচুর ঘটনাই অনেক ভালোবাসা পেয়েছে, বাট এই তিনটে ঘটনা বেশ ভালোবাসা পেয়েছে এবং যারা নিজেদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন তারা কিন্তু অনেক দিন ধরেই আমাদের সাথে জুড়ে রয়েছে। আজকে ভাবলাম যে সেই তিনটে অভিজ্ঞতাই আমাদের ইউটিউব চ্যানেলে শোনাই, যারা প্রথমবারের জন্য শুনছেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ বেশ অন্য রকমের তিনটে অভিজ্ঞতা বলা যায় আর বেশ ইন্টারেস্টিং। আমি বেশি কথা বাড়াচ্ছি না, সোজা অভিজ্ঞতায় চলে যাব এবং তারপরেই মাঝখানে মাঝখানে বিভিন্ন ডিটেলস যা যা দেওয়ার সব দিয়ে দেব। তাহলে চলুন শুরু করি নববর্ষের প্রথম ভিডিও। দাদা, সময় পেলেই আমি আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। অনেকদিন ধরেই ভাবছি লিখব, তাই আজ লিখলাম। ছোটবেলায় সবাই আমরা ঠাম্মা দাদুর কাছে ভূতের গল্প শোনার জন্য আবদার করতাম। সেই রকমই একদিন রাতে কারেন্ট পালিয়ে যাওয়ার পর আমি আর আমার বোন ঠাম্মার কাছে জেদ করেছিলাম ভূতের গল্প শোনানোর জন্য। তখন ঠাম্মা আমাদের এই ঘটনার কথা বলেছিল। এই অভিজ্ঞতা আমাদের ঠাম্মার নিজের সাথে। ঠাম্মার যিনি শাশুড়ি ছিলেন, মানে আমাদের বড় ঠাম্মা, তিনি আমার ঠাম্মাকে চার বউয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ ঠাম্মাই তার সবচেয়ে বেশি খেয়াল রাখত। প্লাস দাদুর ইনকাম কম হওয়া সত্ত্বেও দাদু ঠাম্মা যথাসাধ্য চেষ্টা করত ঠাম্মাকে ভালো রাখার। বড় ঠাম্মা শেষের দিকে যা খেতে চাইতো তাই রান্না করে তাকে দেওয়া, প্লাস তাকে স্নান করানো, সবটাই ঠাম্মা করত। সেই রকমই একদিন রাতে ঠাম্মা বড় ঠাম্মাকে খাইয়ে, দাদুকে খাবার দিয়ে, বাবা আর আমার দুই বোনকে খাইয়ে নিজে খেয়েও ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলেন। রাত তখন 2:30। হঠাৎ ঠাম্মার ঘুম ভেঙে সোজা চোখটা চলে গেল ঘরের বাঁ দিকের কোণে। সেখানে ঘরের জিরো পাওয়ারের রেড কালারের নাইট বাল্বের আলোতে আবছা আবছা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কেউ একজন কুঁজো হয়ে দেওয়ালের দিকে মুখ করে চুপচাপ বসে আছে। ঠাম্মা আস্তে করে উঠে বসে ভালো করে দেখার চেষ্টা করলেন যে তিনি ভুল দেখছেন কিনা, কিন্তু না, সত্যি ওখানে কেউ কুঁজো হয়ে বসে আছে। ঠাম্মা পেছন ফিরে দাদু, বাচ্চাদের এবং বড় ঠাম্মাকে দেখার চেষ্টা করলেন, কিন্তু সবাই তো যে যার জায়গায় ঘুমিয়ে আছে, প্লাস ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ। তাহলে ওখানে কে? এটা জানার জন্য ঠাম্মা উঠে ঘরের আলোটা জ্বালাতেই, কই, সেখানে তো কেউ নেই। এবার আলো জ্বালানোর জন্য দাদুর ঘুমও ভেঙে গেছিল। ঠাম্মা মনের ভুল ভেবে দাদুকে কিছু না বলে বড় ঠাম্মার কাছে গিয়ে জিজ্ঞেস করতে গেছিলেন যে উনি বাথরুমে যাবেন কিনা। কিন্তু বড় ঠাম্মার গায়ে হাত দিতেই যেন মনে হলো ওনার সারা শরীর পুরো বরফের মতো ঠান্ডা। মুখটা হা করে আর চোখগুলো বড় বড় করে তাকিয়ে তিনি শুয়ে আছেন। ততক্ষণে আর বুঝতে বাকি নেই যে বড় ঠাম্মা নিজের শরীর ছেড়ে চলে গেছেন। তারপর তো কান্নাকাটি যা হয়। তবে শেষে ঠাম্মা বলেছিল বড় ঠাম্মা হয়তো শরীর ছাড়ার আগে জল খেতে চেয়েছিলেন, কিন্তু ঠাম্মাকে ডাকতে পারেননি। ওই নাইট বাল্বের নিচেও হয়তো বড় ঠাম্মাই ছিলেন। যাওয়ার আগে শেষবারের মতো হয়তো ঠাম্মাকে দেখা দিয়ে গেলেন। আরও এমন কিছু সত্যি ঘটনা আছে, সময় পেলে আবারও লিখে পাঠাবো। ধন্যবাদ। দেখবেন, এই কথাটা মানা হয় যে আমাদের কাছের মানুষ যারা বা আমাদের ভালোবাসার মানুষ যারা, তারা যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, তারা যাওয়ার আগে অন্তত একবার হলেও আমাদের বুঝিয়ে যান বা দেখা দিয়ে যান যে তারা চলে যাচ্ছেন। এই ক্ষেত্রে হয়তো ঠিক একই রকম ব্যাপার হয়েছিল। বেশ অন্য রকমের একটা অভিজ্ঞতা, কারণ যতটুকু গা ছমছমে ব্যাপার রয়েছে তার থেকে বেশি রয়েছে ইমোশন, অন্তত আমার কাছে তাই। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। আমাদের পরের অভিজ্ঞতায় চলে যাচ্ছি। আমাদের পরের অভিজ্ঞতা পাঠিয়েছেন মৌমিতা রয়, এবং এক বিয়ে বাড়ি নিয়ে একটা অভিজ্ঞতা। বেশ
অদ্ভুত, কারণ বিয়েবাড়ি বললেই তো আমাদের জীবনে বেশ আনন্দের একটা সময়ের কথা মনে পড়ে। আমরা হয়তো নিজের বিয়েতে গেছি কিংবা অন্যের বিয়েতে আনন্দ করতে গেছি বরযাত্রী বা কন্যাযাত্রী হয়ে, কিন্তু এই অভিজ্ঞতা শুনলে আপনার একটু অন্যরকম মনে হবে। বেশি কথা বাড়াচ্ছি না, সোজা অভিজ্ঞতায় চলে যাই। নমস্কার, আমি মৌমিতা রয়। এই পেজটাকে আমি অনেকদিন ধরেই ফলো করছি। আপনাদের ছোট ছোট গল্প আমার শুনতেও খুব ভালো লাগে, তাই শুনছি আর কি। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একবার এরকম ডিসেম্বর মাসে একবার আমি কলকাতাতে এক বিয়ে বাড়িতে গেছিলাম, আমারই এক আত্মীয়ের বিয়েতে গেছিলাম। সেখানে আমাদের একটা বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। বাড়িটা ৩ তলা, বেশ সুন্দর দেখতে বাড়িটা। সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। আমরা মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে বিয়ে ছিল। আমরা যখন অনেকে মিলে গিয়ে পৌঁছই, তখন ঘরে ঢুকতে একটা আষ্টে গন্ধ আমাদের নাকে এসে লাগে। আমরা ভেবেছিলাম ওখানে নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওর থেকে আসছে বোধহয়। যাই হোক, এসবকে পাত্তা না দিয়ে আমরা নিচে, আমার এক আত্মীয় ছিল, তার ছেলে মেয়েগুলো শুনলাম ভীষণ জ্বর ২ দিন ধরে। তা আমরা যেদিন গেছি সেদিন মানে বিয়ের পরের দিন, আমরা বিয়ের দিন কোনো কারণবশত হয়তো যেতে পারিনি। বিয়ের পরের দিন আমরা গিয়ে উঠেছি। তা আমাদের থাকার ব্যবস্থা হয়েছে একদম ৩ তলায়। বাড়িটি ছিল ৩ তলা এবং সুন্দর মোজাইক করা সুন্দর বাড়ি। ৩ তলায় আমাদের শোয়ার ব্যবস্থা হয়েছে, আমরা পুরো ফুল ফ্যামিলি। আর দোতলায় ছিল আমার ছোট পিসি শাশুড়ির মেয়ে, জামাই, তার বাচ্চা, মেজো জেঠি শাশুড়ি, তার মেয়ে, অনেকে ছিল। হঠাৎ এরকম খাওয়া দাওয়া করে আমরা শুয়েছি, শুয়ে যাওয়া হয় এক জায়গায় হলে গল্প হচ্ছে। হঠাৎ 12:30 1টা নাগাদ হঠাৎ শুনলাম নিচের যে গ্রিলটা, নিচে একটা কোলাপসিবল গেট ছিল, সেটা প্রচণ্ড জোরে ঝনঝন করে মানে মনে হচ্ছে যেন ভেঙে যাবে, এত জোরে মানে নাড়াচ্ছে কেউ। আর নাম ধরে কারোর মানে নাম ধরে আমাদের এই এক আত্মীয় আর এক আত্মীয়র নাম ধরে মনে হচ্ছে ডাকছে, এবং সে নিচ ওপর থেকে বলছে যে যাই বলে, যেরকম আমরা সাড়া দিই কেউ ডাকলে যাই বলে, সেও মনে হলো যেন সাড়া দিচ্ছে। যাই হোক, গেল। পরদিন সকালবেলা যখন তাকে ঘটনাটা বলা হলো, সে তখন বলল যে ওরাও শুনেছে কোলাপসিবল গেটের মানে ঝনঝনানি আওয়াজ, কিন্তু ওরা কিন্তু কেউ খুলতেও যায়নি বা কেউ আওয়াজও দেয়নি। যাই হোক, সেটাকে আমরা সেদিন অত পাত্তা দিইনি। এবারে পরদিন ছিল ওদের বৌভাত। যে কোনো কারণবশত ওই সময়টা প্রচুর অনেক বিয়েবাড়ি থাকার জন্য মানে বৌভাত রিসেপশনের যে পার্টিটা সেদিন হয়নি। সেদিন যাই হোক, আমাদের বাঙালিদের যে বৌভাতের রিচুয়ালস থাকে সেগুলো করে আমরা অনেক রাতে আমরা ওখানে আসি। আমার বড় মেয়ে তখন খুব ছোট, আমার 2 কন্যা, তার বড় মেয়ে তখন খুব ছোট, ছোট মেয়ে হয়নি তখনও। তা আমার শ্বশুরমশাইকে বললাম যে তুমি নিয়ে ওকে চলে যাও, গিয়ে ও ঘুমিয়ে পড়েছে, তুমি নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দাও, আমরা যাচ্ছি। যাই হোক, আমরা বাড়িতে মানে বিয়ে বাড়িতে রিচুয়ালসগুলো সেরে যখন গেলাম, তখন রাত প্রায় 12:30 1টা বাজে। আমরা যখন উঠলাম তখন বাবা জিজ্ঞেস করলো, তোমরা কি কেউ এসেছিলে? তা আমরা বললাম, কই না তো। বললো, মনে হলো যেন দরজায় কেউ ঠক ঠক করলো, কিন্তু দরজা খুলে দেখলাম কেউ নেই বলে আবার দরজা বন্ধ করে দিয়েছি। যাই হোক, আমরা সেদিনটাও অত করিনি। এইবারে যখন রাত্রিবেলা শুয়েছি, এবার আমি রাত্রিবেলা আমার মেয়েকে নিয়ে একটা সাইডে শুয়েছি, আর তারপরে বাকি সকলে শুয়েছে। হঠাৎ মানে শোয়ার কিছুক্ষণ পরে যখন লাইট টাইট নিভিয়ে আমরা শুয়ে পড়েছি, তখন মনে হচ্ছে ঠিক আমাদের নিচে শোয়ার তোষক দিয়ে নিচে শোয়ার ব্যবস্থা করা হয়েছিল। তখন মনে হচ্ছে আমার পাশ দিয়ে কেউ মাথা থেকে পা পর্যন্ত কেউ যাচ্ছে, আসছে। একটা পাশ দিয়ে গেলে যেমন একটা হাওয়ার যে একটা থাকে, একটা হাওয়া লাগে হালকা হালকা ঠান্ডা হাওয়ার স্রোত, একটা পাশ দিয়ে কেউ আসছে যাচ্ছে। আমি বুঝতে পারছি কেউ হাঁটছে, কিন্তু আমার নিজের আর নড়ার মতন ক্ষমতাটা নেই। মানে আমার শরীরটা তখন প্রচণ্ড ভারী হয়ে গেছে এবং আমি কোনো মতেই ঘুমোতে পারছি না। ওই অস্বস্তিটা বেশ অনেকক্ষণ আমার সঙ্গে ছিল। তারপরে আস্তে আস্তে আমি যে কখন শুয়ে পড়েছি বা ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই। যখন ভোরবেলা উঠি তখন আমার প্রচণ্ড জ্বর, মানে দম জ্বর, গা পুড়ে যাচ্ছে একদম। আর তখন আমার হাজব্যান্ড সবাই মিলে ওষুধ টষুধ এনে ব্যবস্থা করা হলো, ওষুধ খেলাম, কোনোভাবেই জ্বর নামছে না।
এবং আমার বাপের বাড়ি কলকাতা। আমার বাবা মানে আমার বাবাও ওখানে ইনভাইট করেছিল আমার বাবাকেও। আমার বাবা এসে সন্ধ্যাবেলা যখন অনুষ্ঠানে এলো তখন এসে আমাকে বলল, "তাহলে আমার সঙ্গে চলো।" কিন্তু আমার মানে সেদিন না যেতেও ইচ্ছে করছিল না ওই বাড়িটা ছেড়ে। কেন জানি না। মানে বাড়িটা ছেড়ে বলবো না, তখন তো বুঝতে পারছি না, তখন হয়তো মনে হচ্ছে সবার মাঝখানে আছি, ভালো লাগছে, ওই হয়তো ওই ইয়েতেই আমি যেতে পারিনি সেদিন। তারপরে সেদিন রাত্রিবেলা যখন সব অনুষ্ঠান মিটে গেল, আমি কিন্তু ইতিমধ্যে 2-3টে ক্যালপলও খেয়ে নিয়েছি। আমার জ্বর কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। যখন বাড়িতে মানে ওই বাড়িটায় এলাম, অনুষ্ঠান মিটে গেল, বাড়িটায় এলাম, আমরা তখন সিদ্ধান্ত নিলাম সেদিন যে আজকে আর কি লাইট নেভাবো না। এবং লাইট নিভিয়ে দিলে আগের যে 2 দিন হয়েছে লাইট নিভিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে যেন বাড়িটার মধ্যে কত লোক গল্প করছে, কথা বলছে, বাসন টানাটানি, অনেক রকমের আওয়াজ। কিন্তু আমরা না কেউই সেরকম গুরুত্ব দিইনি। যেহেতু হয়তো আমাদের মানে এই জিনিসটা মাথাতেই আসেনি বলে। এইবারে যখন পরদিন সকালবেলা মানে সেই দিন রাত্রেও লাইট জ্বালিয়ে আমরা রুমে শুয়েছি, কিন্তু বাইরের লাইটগুলো যখন এই সিঁড়ির লাইটগুলো নেভানো ছিল সেখানেও অন্য মানে ওই রকম কার্যকলাপ চলছিল। মানে ওইভাবে চলছে, অনেক কথাবার্তা, গল্প, মানে কথা, অনেক লোক একটা হাউলিং হলে যেরকম হয় ওরকম চলছে অনেক। তারপরে আমরা পরদিন সকালবেলা সিদ্ধান্ত নিলাম যে আমরা বেরিয়ে আসবো ওখান থেকে, আর ওখানে থাকা নয়। এবারে বলে আমরা যখন ওখান থেকে সবাই গুছিয়ে গেছি, সবাই বেরিয়ে গেছে, আমি জানি না আমার সাথে কি হয়েছিল বা কি, সেদিনও আমার প্রচণ্ড জ্বর। এবং আমি বা আমার শ্বশুরমশাইকে বললাম যে মেয়েটাকে একটু দুধ খাইয়ে নিয়ে বেরোবো, তুমি একটু দেখো নিচে গরম জল পাও নাকি। তা নিচেই একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানে গিয়ে বাবা দুধের জল আনতে গেছে, গরম জল চেয়েছে। তখন চায়ের দোকানের লোকটাই জিজ্ঞেস করছে, আপনারা কি এই বাড়িতে রয়েছেন? তখন বলছে হ্যাঁ। বলছে কিছু ব্যাপার আছে নাকি? তখন ওই চায়ের দোকানের লোকটি কিন্তু তখন কিছু বলেনি, যত তাড়াতাড়ি পারেন আপনারা বেরিয়ে যান, এটাই বলল। এবারে আমরা যখন সমস্ত কিছু গুছিয়ে সবাই নেমে গেছে, আমি আর কিছুতেই ওখান থেকে ওই বাড়ি থেকে বেরোতে পারছি না। এবার কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড এসে বলছে, সবাই নিচে চলে গেছে, তুমি এখানে কি করছো? তখন আমার হুঁশ ফিরেছে যে হ্যাঁ সত্যিই তো, সবাই নিচে চলে গেছে, আমি এখানে কি করছি। তারপর আস্তে আস্তে নিচে গেলাম, নিচে গিয়ে ওখান থেকে যখন বেরিয়ে এলাম পরে মানে একদম ওখান থেকে ট্যাক্সি ধরলাম, ধরে যখন হাওড়ার দিকে যখন আমাদের প্রায় ট্যাক্সিটা ঢুকছে, তখন অদ্ভুত ব্যাপার, অত আগের দিন 3-4টে ক্যালপল খাওয়ার পরেও যে জ্বর আমার নামেনি, সেই জ্বর ঘাম দিয়ে দরদর করে ঘাম দিয়ে আমার জ্বর ছেড়ে গেল। এবং পরে আমি শুনেছিলাম অনেক দিন পরে, আমার বর এবং আমার পিসতুতো দেওর, ওরা নাকি ওখানে খোঁজখবর নিয়ে জানতে পেরেছে ওই বাড়িতেই একজন ভদ্রমহিলাকে হয় মেরে ফেলা হয়েছে বা ও সুইসাইড করেছে। জানি না এবারে কতটা সত্যি বা কি এখনও আমার মানে সেই রাতগুলোর কথা ভাবলে ভীষণ মানে বিভীষিকা লাগে। আমার সঙ্গে মানে এই প্রথম এবং মানে এই প্রথমই বোধহয় এই জিনিসটা আমার সঙ্গে হয়েছে। আমি আগে কোনোদিন এই জিনিসটা বিশ্বাস করতাম না, জানি না কতটা কি বিশ্বাসযোগ্য বা কিছু। শুনলেন মৌমিতার বিয়ে বাড়ি নিয়ে একটা অভিজ্ঞতা। আপনি একবার জাস্ট ভাবুন, আপনি এইরকম কোনো বিয়ে বাড়িতে গেছেন, এবার সেখানে গিয়ে আপনাদের যে বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে সেইখানে এইরকম কোনো ঘটনা ঘটছে। নিজের সাথে ভাবলে ব্যাপারটা কিন্তু বেশ গা ছমছমে। যাই হোক, আজকের শেষ অভিজ্ঞতায় চলে যাব। নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তনয়া, এবং তনয়ার বাড়িতে বেশ কিছু দিন ধরে কি কি ঘটনা ঘটেছিল তারই কিছু অংশ তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। চল শুনে ফেলি। নমস্কার বন্ধু, আমি তনয়া। আসানসোলে আমি থাকি। যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইছি আপনাদের কাছে, সেটা 2017 সালের ঘটনা। আমার মা 2017 সালের 6ই জানুয়ারি মারা যান। তো তারপরে আমি আমার এক কাকার বাড়িতে চলে আসি থাকার জন্য কয়েকদিন। তো সেইখানে কি হয়েছে ঘটনাটি, মানে সদ্য মা হারিয়েছি, তখন প্রচণ্ড মানে খুবই কষ্ট চলছিল সেই সময় মনের মধ্যে। তো আমার কাকা কাকিমণি আমাকে বললেন যে তুই চিন্তা করিস না, তুই একটু ঘুমানোর চেষ্টা কর পাশের ঘরে, আমরা আছি, কোনো অসুবিধা হলে আমায় ডাকিস। তো সেই রাত্রে আমি যখন ঘুমিয়েছি, হঠাৎ রাত 1টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। একটু পুরোনো দিনের বিছানায় যেমন থাকে না জাজিম টাইপসের, সেই ধরনের জাজিমটা ছিল বিছানার উপর, এবং আমি অনুভব করছি যে আমার চারপাশে কেউ একটা হাঁটছে।
যেমন জাজিমের ওপর হাঁটলে একটা মচর মচর শব্দ হয়, ঠিক আমি অনুভব করছি যে আমার পা, মাথা ইত্যাদি মানে চতুর্পাশে আমাকে পুরো পাশ থেকে কেউ একটা হাঁটছে। তো যথারীতি আমি ঘুম থেকে মানে উঠে পড়েছি, উঠে পড়ে আমার গাটা ভার লাগছে, ভয়ও লাগছে। ওঠার পর তারপরে হঠাৎ আমার মানে প্রচণ্ড ভয় লাগছিল, আমি উঠে বেড সুইচটা দিয়ে তারপর আমি হনুমান চালিসা পাঠ করি সেই রাত্রে। করার পর আমি পাশের রুমে গিয়ে কাকা কাকিমণিকে ডেকে তুললাম যে এরম এরম ঘটনা ঘটেছে এরকম। তখন বললেন যে তুই আমার সাথে ঘুমো, কোনো ব্যাপার নেই। তো সেই রাত্রে আমি ওই কাকা কাকিমণির সাথে ঘুমিয়েছি, কিন্তু মা যে আমাকে এরকম কিছু করবে সেই ধরনের ভয় বা কিছুই আমার ছিল না। আমি একা একাও অনেক সময় কাটিয়েছি, হয়তো মায়ের জন্য ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি, মাকে ডাকছি, নোটিস করতাম কি মানে মা খুব পান জর্দা খেতেন, তো সেই রকম পান জর্দার স্মেলটা সে সময় আসতো মানে। তো যখনই মায়ের জন্য কষ্ট পেতাম আমি, তারপর পরই দেখতাম ওই গন্ধটা আমার নাকের চারপাশে ঘুরছে। এবং আমি, আমার এক মাস্তুতো ভাই, ভাইয়ের বউরা সবাই টের পেয়েছে ঘটনাটি। মানে মা কিছু করেনি, আমি শিওর ছিলাম, হয়তো মায়ের স্পিরিটও কিছু করেননি, কিন্তু ওই রাত্রে ওই ঘরটাতে যখন ঘুমিয়েছি পরের তিনটে দিন আমি ঘরে ঘুমোতে পারিনি। আমার মনে হচ্ছিল যেন ওখানে কেউ একজন আছে, যেটা যিনি আর কি চাইছেন না যে আমি ঘরে শুই। তো তারপর থেকে মানে 3 রাত্রি আমি ওখানে ঘুমোতে পারি না। একটা অদ্ভুত একটা মানে বয়স্ক মানুষদের যেরকম গায়ে ঠিক সেরকম একটা গন্ধ পেয়েছি। একবার রাত্রে দেখেওছি কেউ একজন যেন আমার রুমের সামনে দিয়ে রান্নাঘরে যাচ্ছে, একটা সাদা জিনিসের মতন কিছু একটা রান্নাঘরের দিকে যাচ্ছে, এইরকম টুকটাক আর কি। আর একবার একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল, সেটা আমার মাসির বাড়িতে, আমার বিয়ের ঠিক 1 বছর আগে ঘটনা। মানে আমার বিয়ে হয়েছে 2020-তে, তো ওই 19-এর দিকে ঘটনাটা ঘটেছে। শীতের রাত, আমি আমার মাসির বাড়ির 3 তলাতে একা শুয়েছি। তো সেইখানে হঠাৎ মানে আমার মাসির বাড়ি হচ্ছে টিটাগড়ে বা ব্যারাকপুর, মানে ওই দুটোর মাঝামাঝি জায়গায়। তো ওই জায়গাটাতে একটু গ্রাম গ্রাম টাইপের, আর চারপাশে ভীষণ ফাঁকা। শীতকালের রাত, চতুর্দিকে মানুষ ঘুমিয়ে পড়েছে। আমি ঠিক রাত 1টার সময়, আমার মানে পুরো স্পষ্ট ওই ঘটনাগুলো 12:30 থেকে 1টা হবে, কুকুরগুলো প্রচণ্ড চিৎকার করছে। তো আমি কুকুরগুলোকে ইগনোর করে চুপ করে শুয়েছি, ঘুমটা ভেঙে গেছে, তারপরে শুয়েছি। হঠাৎ শুনছি যে ছাদের থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকছে, এবং সেটা 3বার ডাকার পর আমি আর ওখানে নেই। আমি রীতিমতো সিঁড়ি ভেঙে নিচে এসে একদম 1 তলাতে এসে তারপরে শুয়েছি আমার বোনের সাথে। তো এই ছিল আমার ভূতের গল্পের মানে ভূতের এক্সপিরিয়েন্স। ভাল লাগলো আপনার উপস্থাপনা দেখে বা শুনে, তাই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আর যদি আমার অভিজ্ঞতা শেয়ার করেন ভীষণ খুশি হব। এই কথাটা কিন্তু অনেকেই বিশ্বাস করেন যে যখন কোনো বাড়িতে কেউ গত হন, সেই বাড়িতে আগামী কয়েকদিন কিন্তু বেশ অদ্ভুত ব্যাপার স্যাপার অনেকেই নোটিস করে থাকেন। এই ক্ষেত্রে হয়তো ঠিক এই রকমই কোনো ঘটনা ঘটেছিল। শুনলেন আজকে 3খানা অভিজ্ঞতা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনার ফিডব্যাক নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাদের সাথে সেটা খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনি নিজের অভিজ্ঞতা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা মেইল করতে পারেন, আপনি লিখতে পারেন, অথবা রেকর্ড করেও পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আমাদের ফেসবুক পেজ থেকে নেওয়া 3খানা অভিজ্ঞতা আজ আমি আপনাদের শোনালাম, এবং যারা আমাদের ফেসবুক পেজ এখনও ঘুরে দেখেননি তারা কিন্তু একবার ঘুরে দেখতে পারেন। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের আড্ডা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।